নিশ্চিত জানি একদিন তুমি পূর্ণ করবে আমার সমস্ত শূন্যতা। কি চুপ করে রইলে কেন? তুমি কি জানো না এমন কথা আছে ভাষায় বললে যারা আলো চায়নি সরি, দেখিতে দেখিতে নূতন আলোকে এদিন রাজিয়া ধ্যানের রাগে নূতন দুলোকে নয়নে নয়নে কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে রশ্মি, কি খোকি? কাল থেকে সরলাকে দেখছি না কেন? সে কি কথা জানো না? সরকার বাহাদুর যে তাকে গুলিগুলো চালান দিয়েছে। কেন? কি 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 করেছিল সে? দারোয়ানের সঙ্গে ষড়যন্ত্র করে বড়লাটের মেম সাহেবের ঘরে ঢুকেছিল। ও মা, কি করতে? মহারানীর শিলমোহর থাকে যে বাক্স, সেটি চুরি করতে। আচ্ছা, বুকের বাটা লাভ কি তাতে? ওই শোনো, সেটা পেলেই তো সব হলো। লাট সাহেবের ফাঁসি দিতে পারতো। সেই মোহরের ছাপেই তো রাজিখানা চলছে। আর ঠাকুরপো শীত কাটি বেরিয়েছে তার পাগড়ির ভিতর থেকে। দিয়েছে তাকে হরিণ বাড়িতে, পাথর ভাঙাবে 50 বছর। আচ্ছা খোকি, একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা রে রশ্মি? বাড়ি থেকে যাওয়ার সময় সরলা দিদি তার জাফরানি রঙের শাড়িখানা আমাকে দিয়ে গেল। বললে তোমার ছেলের বউকে দিও। চোখে আমার জল এলো। কম দুঃখ তো দিইনি লোকে। আচ্ছা খোকি, সে শাড়িটা যদি রেখে দিই তবে সরকার বাহাদুর ওকে ধরবে না তো? না, কোনো ভয় নেই তো। কিন্তু শিগগির যা, বাইরের ঘরে খবরে কাগজ পড়ে আছে, নিয়ে আয়। নীরু, নীরু একটু ওঠো তো, ওঠো ওঠো। ডাক্তার বলে গেছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়াতে হবে। না খেয়ে এই, ওষুধ খাওয়ানোর জন্য বুঝি পাড়ায় আর লোক জুটলো না? নয় দিনের বেলাকার জন্য একটা নার্স রেখে দাও না, যদি মনে এতই উদ্বেগ থাকে। সেবার ছলে কাছে আসবার সুযোগ যদি পাই, ছাড়বো কেন? তার চেয়ে কোনো সুযোগে যদি তোমার বাগানের কাছে যাও, তবে ঢের বেশি খুশি হব। আমি পড়ে আছি আর দিনে দিনে বাগান যে নষ্ট হয়ে যাচ্ছে। হোক না নষ্ট। সেরে ওঠো আগে, তারপর সেদিনকার মতো দুজনে মিলে কাজ করবো। তার চেয়ে হলামানকে ডেকে দাও না, আমি শুয়ে শুয়ে বাগানের কাজ করব। দেখবে দুদিনেই বাগানের চেহারা ফেরে কিনা। শোনো শোনো, আমি তোমাকে বলে রাখছি কিন্তু ওই যে রাস্তার ধারে বড় পামগুলো, ওগুলো কিন্তু আমি একটাও রাখবো না। ওখানে আমি ঝাউ গাছের সার লাগিয়ে দেবো। অমন করে মাথা নেবে না, মাথা নেবে না, হয়ে গেলে তখন দেবো। আর শোনো, ওই যে তোমাদের ওই লনটা না, ওটাও কিন্তু আমি রাখবো না। ওখানে আমি মার্বেলের একটা বেদি বাঁধিয়ে দেবো। বেদি? বেদিটা কি ও জায়গায় মানাবে? একটু যেন যাকে বলে সস্তা বাবা। তুমি চুপ করো তো, খুব মানাবে আর ভালোই মানাবে। তুমি কোনো কথা বলতে পারবে না। কিছুদিনের জন্য এই বাগানটা হবে একটা আমার, সম্পূর্ণ আমার। তারপর সেই আমার বাগানটা আমি তোমাকে দিয়ে যাব। কি ভেবেছি আমার শক্তি গেছে? দেখিয়ে দেবো কি করতে পারি। আচ্ছা আচ্ছা, বেশ। যখন তোমার প্রয়োজন হবে তখন আমায় ডেকো। আজ তবে আমি আসি নীরু। যেও না যেও না যেও না যেও না। শোনো না, আর একটু বসো। তুমি কি জানো এই ফুলের নাম? না, জানি না। আমি জানি, বলবো? বলো। পিটুনিয়া।
তুমি কি মনে করো আমি কিচ্ছু জানিনি? মূর্খ আমি। সহধর্মিনী তুমি, যদি মূর্খ হও অন্তত আমার সমান মূর্খ। আমাদের জীবনে মূর্খতার কারবার আধা আধি ভাগে চলছে। সে কারবার আমার ভাগ্যে এবারে শেষ হয়ে এলো। ওই যে দরওয়ানটা ওখানে বসে তামাক করছে, ও থাকবে দেউড়িতে। কিছুদিন পর আমি থাকবো না। ওই যে বরুণ গাড়িটা পাথরে কয়লা আদায় করে দিয়ে খালি ফিরে যাচ্ছে, ওর যাতায়াত চলবে রোজ রোজ। কিন্তু চলবে না আমার এই যন্ত্রটা। একেবারে কি থাকবো না? কিছুই কি থাকবে না? বলো না আমাকে, তুমি তো অনেক বই পড়েছো। বলো না আমাকে, সত্যি করে বলো না আমাকে, তুমি কি মনে করো একটুও থাকবো না? এতটুকু না? সন্ধ্যেবেলায় অগ্নি করে অস্পষ্ট আলোয় কাকেরা ফিরবে বাসায়, এমনি করেই দুলবে সুপুরি গাছের পাতা ঠিক আমারই চোখের সামনে। সেদিন তুমি মনে রেখো আমি আছি, সমস্ত বাগানময় আমি আছি। মনে করো বাতাস যখন তোমার চুল রাখছে, আমার আঙ্গুল ছোঁয়া সাথে। বলো মনে করবে? মনে করবো নিরু, মনে করবো। তোমাদের যারা বই লেখে ভারী তো পণ্ডিত, তারা কিচ্ছু জানে না। আমি জানি, আমি নিশ্চয় করে জানি। আমি থাকবো, আমি এখানেই থাকবো, আমি তোমার কাছে থাকবো। একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, তোমার বাগানের গাছপালা সমস্ত আমি দেখবো। আগে যেমন দেখতো তার চেয়ে অনেক ভালো করে দেখবো। কাউকে দরকার হবে না, কাউকে না। আমাকে দয়া করো তুমি। তোমাকে এত ভালোবাসি, সে কথা মনে করে আমাকে দয়া করো। যদি তুমি নিষ্ঠুর হও তাহলে তো এখানে আমি থাকতে পারবো না। আমার বাগান যদি কেড়ে নাও তাহলে হাওয়ায় কোন শূন্যে আমি ভেসে বেড়াবো। নিরু, শরীর কষ্ট করো না নিরু। থামকে আমার শরীর, আমার কিচ্ছু চাইনি, কিচ্ছু না। আমি কেবল তোমাকে চাই, শুধু তোমাকে। এই সমস্ত কিছু নিয়ে আমি কেবল তোমাকে চাই। চিঠি দাও। কার চিঠি গো? কার চিঠি? জেলে স্থানা ভাব, তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিচ্ছে। কি নিরু, নিরু কি বলো? কিচ্ছু হয়নি। আয় রাখা দিচ্ছে দাও শিখে। না, প্রয়োজন নেই ডাক্তারি। আমার কিচ্ছু হয়নি। সরলাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। ভালোই হলো জানো, ভালোই হলো। শোনো, তোমাকে একটা কথা বলি। রাগ করো না আমার উপরে। সরলার উপর অন্যায় করেছি, কিন্তু তোমার পায়ে ধরে বলছি আর অন্যায় করবো না। নিরু, যা হয়েছে তার জন্য আমাকে মাফ করো, কিন্তু আমাকে ভালোবাসো তুমি যা চাও সব আমি করবো, করো না। কিন্তু আমাকে ভালোবাসো। করো না নিরু। রাত্রি তখন 9টা। নীরজার ঘরের
আলোতে জ্বলছে একটা মোমের বাতি। বাতাসে গোলক চাপার গন্ধ, খোলা জানলা থেকে দেখা যায় বাগানের গাছগুলো পুঞ্জীভূত কালিমা, আর তার উপরের আকাশে কাল পুরুষের নক্ষত্র শ্রেণী। রোগী ঘুমোচ্ছে আশঙ্কা করে, সরলাকে দরজার কাছে রেখে আদিত্য ধীরে ধীরে এলো নীরজার বিছানার কাছে। আদিত্য দেখলে ঠোঁট নড়ছে, যেন নিঃশব্দে কি জপ করছে। জ্ঞানে অজ্ঞানে জড়িত বিহ্বল মুখ, কালের কাছে মাথা নামিয়ে আদিত্য বললেন, নীরু, 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 সরলা এসেছে। তুমি যাও যাও, ঠাকুরপো, ঠাকুরপো। সরলা এসে প্রণাম করবার জন্য পায়ে হাত দিতে যেন বিদ্যুতের আঘাতে ওর সমস্ত শরীর হাক্ষিপ্ত হয়ে উঠল। পা দ্রুত আপনি গেল সরে, ভাঙা গলাতে বলে উঠলে, দিতে পারবো না, পারবো না, পারবো না। তুই যা, জায়গা হবে না তোর রাক্ষসী, জায়গা হবে না। আমি থাকবো, থাকবো, যখন তুমি নামর পায়ের চিহ্ন বাদে। কেমন করে বসেছো তুমি? কেন, কি হয়েছে? তোমার পা দুখানি বিছানায় তোলো। বেরিয়ে দিকে যাও, পাছে পালায়। হ্যাঁ হ্যাঁ, দিতে যা, বেড়ে দিতেই তো যা। জননী মরণী, তোমার পা দুখানি নিঃসন্দেহে রইল আমার কাছে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া করি এই ঘাটে না মোর পায়ের চিহ্ন বাদে। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই এ ঘরে লালন ললিত যত্ন, পথবাসী পাখির পুচ্ছ নাচার, বন্ধন তারি করিবা খাঁচার। দানা দিলে তোয়া ভক্তি প্রিয়ে, পূজনে পূজনে কৃষ্ট, আমরা চকিত অভাব নিয়ে অচিতে কিরণে লিপ্ত। চুকিয়ে দেব বাঁচা বিনা, মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই ঘাটে। দিদি, তোমার হরলিক্স দিদি। যেও না, যেও না সরলা, যেও না। দেখো দেখো, এই ফটোগ্রাফটা কার? চিনতে পারো? হ্যাঁ, ও তো আমার দিদি। হ্যাঁ, তোমারই তো। তোমার সেই আগেকার দিনের ছবি। যখন তোমার জায়গা বাসার ওখানে তোমরা বাগানে কাজ করবে। দেখে তো মনে হচ্ছে বয়স 15 বছর হবে। মারাঠি মেয়ের মতো মার কথা দিয়ে শাড়ি পরেছে। দিদি, দিদি, তুমি কোথা থেকে পেলে দিদি? তখন আমায় নামিবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নামিবা আমায় ডাকলে। আচ্ছা আচ্ছা, আর বাজে বকতে
পুণ্যের লোভ রাখিনি, কিন্তু এই কন্যার লোভ রাখি। এই কথা বলছি তোমার কাছে গলা করে বলি। তাহলে তাহলে বাধাটা কোথায়? ওর কি মন নেই? সে কথা জিজ্ঞাসাও করিনি, বলেইছি তো ও আমার কল্পনার দোষরে থাকবে, সংসারের দোষর কখনো হবে না। কেন হবে না? হতেই হবে। মরবার আগে তোমাদের বিয়ে আমি দেখবই দেখবো, নইলে কিন্তু ভূত হয়ে জ্বালাতন করবো, এই আমি বলে রাখছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর হেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, শুকিয়ে দেব বাঁচাকে না, মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাতে। তখন আমার নামিবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নামিবা আমার ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শ্রুতি নাটক শেষ হলো। বেশি কথা বলবো না, তার কারণ গানের শিল্পী এসে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি কৃতজ্ঞ যে এখন রাত্রি প্রায় 9:05, এই সময় তো প্রায় 90 বছর বয়সে অমরনাথ চট্টোপাধ্যায়, সঞ্জীব কাকা এবং তিনি আজকে এখানকার শিল্পী গানের তার দাদু, কৃতজ্ঞ সেই মানুষটি আজকে আমাদের মধ্যে এসেছেন এবং আপনারাও বসে রয়েছেন। একটু অনুরোধ করব সেই শিল্পীর জন্য, খালি দুটো কথা। 13টা বছর এলাম, কিরকম হচ্ছে যে রাজা আগের মতন আবৃত্তি কিন্তু নেই, অনেক পড়ে গেছে, যেখানে যেখানে ত্রুটি। আর যদি কিছু প্রশংসা হয়ে থাকে সবটাই ওদের প্রাপ্য। আর শ্রুতি নাটক সেটা বলবার আগে যারা করলেন তারা আমার বন্ধু বলুন, যাই বলুন না কেন, এতটাই আমার সাথে তার সম্পর্ক এবং তারা এমনভাবে নিজেদের ব্যক্তিগত জীবনে তাদের এত সমস্যা, কিন্তু এই অনুষ্ঠানটা করবার জন্য তারা যেন ঝাঁপিয়ে পড়েছে। গত বছর শিশির মঞ্চে এটা করেছিলাম, তখনই ঠিক করেছিলাম যে কোন নম্বরে করবো, একটাই তার কারণ আপনাদের দেখানোর জন্য। আর আমার যিনি অভিভাবক, যিনি চলে গেছেন, তার স্ত্রী মীরা ঘোষ, যাকে আপনারা দেখলেন মঞ্চে, তাকে দেখানোর জন্য। 1980 সালে আমি আবৃত্তি সংসদে গিয়েছিলাম, তখন দেখেছিলাম এই মঞ্চ এবং তিনি তখন রোশনি করেছিলেন এবং আপনারাও দেখলেন। খালি আমার একটাই অনুরোধ, যেখানে ভুল ত্রুটি, যে এত গান হলো কেন, রবীন্দ্রনাথ তো লেখেননি, 70 বছর বয়সে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মানে তখন পশ্চিমবঙ্গ মানে 1931 সাল, কীরকম তার পটভূমি। রমেন কেন 60 গাইবে, শীতকাটি বেরিয়েছে, তাকে পরিপূর্ণ চালান করে দিয়েছে, কেন এইসব গান, কেন কবিতা লাগবে, সরলামী কবিতা বলবে কেন, আদিত্য জুতো পরে বসে রয়েছে, কেন তুমি জুতো পরাবে, যেখানে যেখানে মনে থাকবে আমাকে বলবে। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। 5-10 মিনিটের মধ্যেই আজকে যিনি শিল্পী তিনি মঞ্চে চলে আসবেন।